কমরেডরা, সাথীরা, বন্ধুরা আজকে আমাদের এই সভা এবং মিছিলে উপস্থিত রয়েছেন, প্রত্যেককে আমাদের তরফ থেকে সংগ্রামী অভিনন্দন, লাল সালাম। সব কমরেডরা বসতে পেরেছেন? বসতে পারেননি, পারবেন না। এইটুকুনি ছোট জায়গায় আমাদের ধরানো যায় নাকি? বামপন্থীদের এইটুকুনি ছোট জায়গায় ঘিরে ফেলা যায়? এই যে সরকার, বিজেপির যে সরকার, এটা ভেবেছিল আমাদের যদি এই ছোট্ট জায়গাটা, এইটুকুনি জায়গায় আমাদের মিটিং করতে বলে তাহলে হয়তো আমাদের কমরেডরা কম আসবে। ওই ওদের নেতা বলেছে, এখন তো অবশ্য নেতা নেই, মুখ্যমন্ত্রী ছিলেন, এখন কমরেড বলছিলেন আগরতলা এখন খালের জলে তিনি গড়াগড়ি খাচ্ছেন। বিপ্লব বাবু বলেছিলেন যে বামপন্থীদের বঙ্গোপসাগরে উনি ছুঁড়ে ফেলবেন। আমরা বিপ্লব দেবকে বলছি, ওনার বাড়িতে যদি টিভি থাকে, ফেসবুক থাকে, তাহলে একবার বিলোনিয়ার এই জনসভা দেখুক। বঙ্গোপসাগরের ঢেউ ওনার পায়ের কাছে এসে আছড়ে পড়েছে। কদিনের মধ্যেই বিজেপির যে বালির প্রাসাদ তারা তৈরি করেছে, ওই বিসর্জনের সময় ওই বালির প্রাসাদ ধুয়ে মুছে আরব সাগরে আমরা পাঠিয়ে দেব। কেউ আমাদের আটকাতে পারবে না, বিপ্লব দেবও পারবে না, বিজেপিও পারবে না, আরএসএসও পারবে না। আজকে এই যে সরকার ত্রিপুরাতে চলছে, এই সরকারকে কোনোভাবেই কোনো গণতান্ত্রিক সরকার বলা যায় না। ত্রিপুরার মানুষ, সাধারণ মানুষ, যারা লড়াইয়ের মধ্যে দিয়ে, আন্দোলনের মধ্যে দিয়ে, সংগ্রামের মধ্যে দিয়ে নিজের অধিকার খুঁজে পেয়েছিলেন, আদিবাসী মানুষ প্রত্যেক দিনের লড়াইয়ের মধ্যে দিয়ে নিজের জমির অধিকার, জঙ্গলের অধিকার, নিজের পরিচিতির অধিকার, ভাষার অধিকার খুঁজে পেয়েছিলেন, সেই সমস্ত কিছু তাদের কাছ থেকে কেড়ে নেওয়ার প্রচেষ্টা। কমরেডরা বলছিলেন আজকে যাদের জন্য, আজকে যে শহীদদের স্মরণে আমরা সভা করছি, সেই রাজেশ্বরের কথা, সুমিত্রার কথা, দেবদারুতে যেখানে তাদের বাড়ি, যেখানে তাদের খুন করা হয়েছিল, আজকে নাকি সেখানে যখন আমাদের কমরেডরা তাদেরকে মাল্যদান করতে গেছেন, একটু ফুলটুকুনি দিতে গেছে শহীদ স্মরণে, তাদেরকে মারধর করা হয়েছে, ফুল পর্যন্ত দিতে দেওয়া হয়নি। যে বিজেপির ছোট বড় মেজো নেতারা আমাদের কথা শুনতে পাচ্ছে, তাদেরকে একটু বলে রাখি, সময় আসলে কারোর একরকম যায় না। আজকে আমাদের আটকাচ্ছেন, মারধর করছেন, শহীদ বেদিতে ফুল পর্যন্ত দিতে দিচ্ছেন না, সেই দিন কিন্তু দূর নয়। যা যা এখন করছেন সব কটার বদলা আমরা সুদ সমেত ফেরত দেব, সবটা আপনারা নিতে পারবেন না। তাই অতটাই করবেন যতটা নিতে পারবেন, যেটা করতে পারবেন না ততটা করবেন না। অনেকে ভাবেন যে বামপন্থী রাজনীতি করা হয়তো খুব সহজ। ওই যারা বিজেপি করে, যারা তৃণমূল করে আমার রাজ্যে রয়েছে, তাদেরকে দেখি মমতা ব্যানার্জি সারা ভারত ঘুরে ঘুরে বলছেন তিনি নাকি বিজেপির বিরুদ্ধে লড়বেন, অথচ এখানে দেখলাম ত্রিপুরাতে যারা প্রথমে তৃণমূল করতেন তারাই একদিন ভোট বাঁধলে ভারতীয় জনতা পার্টি হয়ে গেলেন। তারা ভাবেন রাজনীতি করা মানে বোধহয় পয়সা কামানোর জায়গা, তারা ভাবেন রাজনীতি করা মানে হয়তো ক্ষমতা, ওই চেয়ার টেয়ারে বসার ব্যাপার, মুখ্যমন্ত্রী হওয়ার ব্যাপার, এমএলএ এমপি হওয়ার ব্যাপার। তারা ভাবেন বামপন্থীদের মারলে, খুন করলে, ধমকালে, চমকালে, বাড়ি জ্বালিয়ে দিলে তারা হয়তো বামপন্থী রাজনীতি ছেড়ে দেবে। তাদেরকে আমরা জানিয়ে রাখি, যারা বামপন্থী রাজনীতি করেন তারা কিছু পাওয়ার জন্য রাজনীতি করেন না, মরার পর বুকের ওপরে একটা লাল পতাকা থাকবে, ওই জন্য রাজনীতি করেন। আপনারা কোনোদিনও বুঝবেন না, আপনারা বুঝবেন না। বামপন্থী রাজনীতি করার জন্য মনের যা জোর লাগে, যে সাহস লাগে, আদর্শের প্রতি যে নিষ্ঠা লাগে, মূল্যবোধের প্রতি যে দায়বদ্ধতা লাগে, তা আপনারা বুঝবেন না। আপনারা আজকে এই দলে থাকেন, কালকে ওই দলে, আজকে জনতা পার্টির পতাকা নিয়ে ঘোরেন, কালকে কংগ্রেসের পতাকা, পরশুদিন কংগ্রেসের পতাকা নিয়ে ঘুরে থাকলে তারপরের দিন তৃণমূলের পতাকা। আপনাদের কাছ থেকে আমরা রাজনীতি শিখবো না, আপনারা আমাদের রাজনীতি বোঝাতে আসবে না। বিগত 2014 সালের পর থেকে সারা ভারত জুড়ে অন্ধকার নেমে এসছে। ধর্মের নামে, জাতের নামে যে মানুষ এর আগে ভোট করত, তার পছন্দের পার্টি, হতে পারে সে কংগ্রেস করে, হতে পারে সে সিপিএম করে, হতে পারে সে বিজেপি করে, পছন্দের পার্টি অনুযায়ী সে ভোট করত। হঠাৎ করে 2014 সালের পর থেকে মানুষ আর পার্টি অনুযায়ী ভোট করে না, ধর্ম অনুযায়ী ভোট করে। আপনি হিন্দু হলে অমুকরে ভোট করুন, আপনি মুসলমান হলে তমুকরে ভোট করুন, আপনি আদিবাসী হলে তারে ভোট করুন, আপনি বাঙালি হলে এরে ভোট করুন। কেন? যখন একটা মানুষের খিদে পায়, বাঙালির খিদে অন্যরকম হয়, আদিবাসী মানুষের খিদে অন্যরকম হয় নাকি? হিন্দু মানুষের খিদে অন্যরকম হয়, মুসলমান মানুষের খিদে অন্যরকম হয় নাকি? আপনার বাড়ির ছেলেটা মেয়েটা পড়াশোনা করার পর যখন চাকরি পায় না, দিনের পর দিন বাড়িতে বসে হতাশাগ্রস্ত হয়ে আত্মহত্যা করতে বাধ্য হয়। যে মা ওই সন্তানের দেহটা নিয়ে, লাশটা নিয়ে কাঁদে বসে থাকে, সেই মায়ের চোখের জলের হিন্দু হয় নাকি, মুসলমান হয় নাকি, আদিবাসী হয় নাকি, বাঙালি হয় নাকি? এই ত্রিপুরার মানুষ যখন লড়াই করেছেন, লাল ঝান্ডার নেতৃত্বে লড়াই করেছেন,
আমরা বলেছিলাম আপনার পরিচিতি যাই হোক, আপনার ভাষা যাই হোক, আপনার ধর্ম যাই হোক, আপনার বেঁচে থাকার অধিকারের জন্যই লাল ঝান্ডা লড়বে। আপনার জাত ধর্ম পরিচয় আমরা জিজ্ঞেস করব না। আজকে আমাদের সবটা ভুলিয়ে দেওয়ার প্রচেষ্টা। সারা ভারত জুড়ে আমরা দেখছি ধর্মের নামে হানাহানি হচ্ছে। কে গরু খাবে, কে শুয়োর খাবে, কে মাছ খাবে, কে মাংস খাবে, সব বিজেপি ঠিক করে দেবে। কেন? বিজেপিটা কি মানে এই ভারতটা কি বিজেপির পৈতৃক সম্পত্তি নাকি বাবার সম্পত্তি? তারা ঠিক করবে। এই দেশের সাধারণ মানুষ, এই দেশের লাখ লাখ মানুষ যারা নিজের জীবন দিলেন এই দেশকে স্বাধীন করার জন্য, স্বাধীনতা পাওয়ার জন্য, সেই মানুষের বেঁচে থাকার অধিকার, সেই মানুষের গণতান্ত্রিক অধিকার, আমার পছন্দ মতো খাওয়ার অধিকার, আমার পছন্দ মতো পড়ার অধিকার, সবটা বিজেপি কেড়ে নিতে চায়। যে নয়া শিক্ষানীতির বিরুদ্ধে সারা ভারত জুড়ে আমরা লড়ছি, সেই নয়া শিক্ষানীতি যদি লাগু হয় কেউ কিন্তু পার পাবেন না। নয়া শিক্ষানীতি বলছে যদি আপনার পকেটে টাকা থাকে তাহলেই পড়াশোনা হবে। যত গভর্নমেন্ট স্কুল আছে, সরকারি স্কুল আছে, সরকারি স্কুল বন্ধ হবে, প্রাইভেট স্কুল হবে। সেই প্রাইভেট স্কুলের টাকা, সেই প্রাইভেট স্কুলের ফিস ঠিক করবে কে? বেসরকারি লোকজন। সরকারের কোনো দায়ভার নেই। কলেজ ইউনিভার্সিটিতে এসসিদের জন্য যে রিজার্ভেশন থাকতো, রিজার্ভেশন তুলে দেওয়া হবে। স্কলারশিপ তুলে দেওয়া হবে, মেয়েদের জন্য স্কলারশিপ তুলে দেওয়া হবে। অর্থাৎ গরিব পরিবারের ছেলেমেয়েরা পড়বে না। খালি রাজার দুলাল, আম্বানি, আদানি, বড়লোক ঘরের ছেলেমেয়েরা তারা কারি কারি টাকা নিয়ে কলেজ ইউনিভার্সিটিতে যাবে, ডিগ্রি পাবে, চাকরি করবে। আর আমার আপনার বাড়ির ছেলেটা মেয়েটা তারা মজদুর হবে, তারা শ্রমিক হবে। আমরা ভারতের ছাত্র ফেডারেশন সারা ভারত জুড়ে যে জাঠা করছি তাতে আমরা ডাক দিয়েছি। আপনারা স্লোগান দিচ্ছিলেন যে বিজেপি হাটাও, বিজেপি হাটাও, শিক্ষা বাঁচাও, দেশ বাঁচাও। কারণ বিজেপি না হাঁটলে শিক্ষাও বাঁচবে না, দেশও বাঁচবে না। বিজেপি সব কিছু বেঁচে দেয়। আপনার জল বেঁচে দিচ্ছে, আপনার জমি বেঁচে দিচ্ছে, আপনার জঙ্গল বেঁচে দিচ্ছে, শিক্ষার অধিকার বেঁচে দিচ্ছে, কাজের অধিকার বেঁচে দিচ্ছে। আমাকে আর আপনাকে তো পক্ষ নিতে হবে। হতে পারে আগের বার আপনি বিজেপিকে ভোটটা দিয়েছিলেন, হতে পারে আগের বার নির্বাচনের সময় ওই পদ্ম ফুলেই আপনি আপনার সমর্থন দিয়েছিলেন। কিন্তু ভেবে দেখুন, নিজের বাড়ির কথাটা ভাবুন। আপনার ছেলেটা মেয়েটা আগামী দিনে যখন পয়সার অভাবে স্কুলে পড়তে পারবে না, তখন তো আপনি বললে হবে না যে ভাই আমি কিন্তু বিজেপিকেই ভোট দিয়েছিলাম, আমার ছেলেটার মেয়েটার একটু চাকরিটা করে দাও। পারবেন না, হবে না। তাই যারা বিজেপি সমর্থক, সাধারণ সমর্থক আমাদের কথা শুনতে পাচ্ছেন, আমরা অনুরোধ করবো একবার ভেবে দেখুন। একবার ভেবে দেখুন কাদের হাতে আপনারা আপনাদের রাজ্যটাকে, আপনাদের দেশটাকে তুলে দিয়েছে। আমি একটু আগে একটা ভিডিও দেখছিলাম, আপনাদের শিক্ষামন্ত্রী রতন লাল, মানে এইরকম শিক্ষামন্ত্রী তো মানে তুলনা হয় না। অবশ্য তুলনা আছে। পশ্চিমবঙ্গের শিক্ষামন্ত্রী ছিলেন পার্থ চট্টোপাধ্যায়, কিছুদিন আগে জেলে গেছেন। কেন জেলে গেছেন? কারণ ওনার বাড়ি থেকে এবং ওনার এক বান্ধবীর বাড়ি থেকে কোটি কোটি টাকা পাওয়া গেছে। 30 কোটি, 40 কোটি, 50 কোটি। আমরা পশ্চিমবঙ্গের ছাত্র যুবরা বলছি, আমরা তৃণমূলকে বলছি ধন্যবাদ জানাচ্ছি আর কি। আগে আমাদের যদি কেউ জিজ্ঞেস করতো যে একসাথে তুই কখনো 50 কোটি টাকা দেখেছিস, আমরা বলতাম না। আজকে ওনাদের দৌলতে, ওনাদের সৌজন্যে 50 কোটি টাকা কিভাবে একসাথে দেখতে হয় সেইটুকুনি আমরা দেখতে পেয়েছি। এমন এক শিক্ষামন্ত্রী, যে শিক্ষামন্ত্রী শিক্ষকদের চাকরি বেঁচে জেলে গেছে। আর এই এক আপনাদের শিক্ষামন্ত্রী, সে দেখি ডিজের ওই হাতল ধরে নাচে, মানে তো ভাবা যায় না। তারপরে দেখলাম আর একটা ভিডিও, তাতে আজাদি কা অমৃত মহোৎসব পালন করছে বিজেপির লোকজন, সেখানে দেশাত্মবোধক গান হচ্ছে। সেই গানের মাঝে হঠাৎ করে হাউ করেও চিল্লানি দিচ্ছে। এ কি রে? এইরকম শিক্ষামন্ত্রী যে কোনো রাজ্যের হতে পারে, এ তো কল্পনার বাইরে। এই যদি শিক্ষামন্ত্রী হয়, আপনার বাড়ির ছেলেটা মেয়েটা কি শিখবে? একটু আগে এখানে গান হচ্ছিল, যৌবন তুমি আগুন হও। আমাকে কমরেডরা বলছিলেন ওই যৌবন তুমি আগুন হও, ওই গানটা যিনি লিখেছেন তিনি ত্রিপুরার প্রাক্তন শিক্ষামন্ত্রী, নাম অনিল সরকার। আপনি পক্ষ নিন, আপনি রতনলালদের সঙ্গে থাকবেন নাকি এই কমরেড অনিল সরকারদের সঙ্গে থাকবেন? আপনাকে পক্ষ নিতে হবে। আপনাকে পক্ষ নিতে হবে। আপনার বাড়ির ছেলেটা মেয়েটা আগামী দিনে স্কুলে গিয়ে দেশাত্মবোধক গানের মাঝখানে হাউ চিল্লানি শিখবে নাকি কিভাবে লিখতে হয়, যৌবন কিভাবে আগুন হতে হয় সেইটা শিখবে? আপনাকে পক্ষ নিতে হবে, আপনাকে পক্ষ নিতে হবে। আজকে সারা দেশ জুড়ে আমরা দেখছি বিজেপি নিজের সিবিআই, নিজের ইডি একে বিভিন্ন বিরোধী দলের বিরুদ্ধে লাগিয়ে দিচ্ছে, লেলিয়ে দিচ্ছে। আমরা দেখলাম পশ্চিমবঙ্গে ওই পার্থ চট্টোপাধ্যায়, অনুব্রত মণ্ডল, গরুচোর অনুব্রত মণ্ডল, তাদের সব ধরপাকড় করা হলো। কোটি কোটি টাকার সম্পত্তি। রাইস মিল, নাম লিখেছে রাইস মিল, ও রাইস মিলের দরজা খুললেই দেখা যাচ্ছে দামি দামি সব গাড়ি। অনুব্রত মণ্ডল, যে অনুব্রত মণ্ডল একটা সময় এইরকম আমার মতো মাইকে দাঁড়িয়ে বলতো পুলিশকে বোম মারুন, লোকের ঘর জ্বালিয়ে দিন, লোকের বাড়ি জ্বালিয়ে দিন। আজকে তাকে যখন ওই হাতে হাতে হাত করা করে নিয়ে যাচ্ছে, গ্রামের সাধারণ মহিলারা রাস্তায় দাঁড়িয়ে দাঁড়িয়ে বলছে ওই তো গরুচোর অনুব্রত, ওই যে গরুচোর যাচ্ছে। আমরা দেখছি বিজেপি
তার যে সমস্ত কিছু সেই সমস্ত কিছু দিয়ে বিরোধী দলের প্রতি নানা ধরনের জিনিসপত্র করার চেষ্টা করছেন। আচ্ছা, আপনার ত্রিপুরাতেও তো চেষ্টা হয়েছিল। বাদল চৌধুরী আপনাদের এলাকার নেতা, চেষ্টা হয়নি? দিনের পর দিন 100 দিনের ওপর জেলের মধ্যে রাখা হয়েছিল, একটা টাকা পাওয়া গেছে নাকি? একটা টাকা? আমরা বামপন্থীরা গল্প করে বলতে পারি, যখন পশ্চিমবঙ্গে এই একই অভিযোগ আমাদের বিরুদ্ধে আনা হলো, আদালতে গিয়ে কমরেড মোহাম্মদ সেলিম, কমরেড তন্ময় ভট্টাচার্যরা বলে এসছে, যদি দরকার হয় তদন্ত করুন। ভারতের কমিউনিস্ট পার্টি, মার্ক্সবাদী বা ভারতের বামপন্থীরা কোনো সিবিআই, কোনো ইডি, কোনো বিজেপির বাপকে পর্যন্ত ভয় পায় না। যা করার করে নিন। কোথাও একটা টাকা চুরি, একটা টাকা দুর্নীতি, একটা টাকার কোনো কিছু নয় ছয় আপনারা দেখাতে পারবেন না। কারণ আমরা যে রাজনীতি করি, এই রাজনীতি খালি দেওয়ার রাজনীতি। এই রাজনীতি লুটের রাজনীতি না, এই রাজনীতি নেওয়ার রাজনীতি না, এই রাজনীতি শোষণের রাজনীতি না, শোষকের বিরুদ্ধে কথা বলার রাজনীতি। বিগত দিনে ত্রিপুরার মানুষ প্রতিনিয়ত তাদের লড়াইয়ের মধ্যে দিয়ে, আন্দোলনের মধ্যে দিয়ে, সংগ্রামের মধ্যে দিয়ে আমাদের অনুপ্রেরণা দেয়। আমরা ত্রিপুরার দিকে তাকিয়ে থাকি, কারণ ত্রিপুরার ইতিহাস তো এই শেষ 5 বছরের ইতিহাস না। ত্রিপুরার ইতিহাস মানে তো ওই জনজাতি, আদিবাসী মানুষের অধিকার লড়াইয়ের ইতিহাস। সারা ভারতের মধ্যে প্রথমবার আদিবাসী মুখ্যমন্ত্রী করার ইতিহাস। সারা ভারতের মধ্যে প্রথমবার ককবরককে রাষ্ট্রীয় ভাষার স্বীকৃতি দেওয়ার আন্দোলন, সে তার অধিকার। আমরা যখন ত্রিপুরার দিকে তাকাই, আমরা গর্ব করে তাকাই, আমরা আশার চোখ নিয়ে তাকাই। যেভাবে আপনারা কমরেডরা লড়াইয়ে রয়েছেন, আন্দোলনে রয়েছেন, আমার বিশ্বাস আগামী দিনে বিজেপির যে বিসর্জনের ঢাক, সে বিসর্জনের ঢাক বাজবেই, কেউ তাকে আটকাতে পারবে না। এইখানে মিছিল শুরু হওয়ার আগে আমরা গেছিলাম ওই কলেজ স্কোয়ারের ওইখানে, সেখানে মহামতি লেনিনের যে মূর্তি, সেই ভাঙা মূর্তি আমরা দেখে এসেছি। বিজেপি ভেবেছিল, আরএসএস ভেবেছিল মূর্তি ভাঙলেই হয়তো আমাদের মনোবল ভেঙে দেওয়া যায়। তারা ভাঙতে পেরেছে, লেনিনকে ভাঙতে পেরেছে, কিন্তু লেনিনের আদর্শকে তারা ভাঙতে পারেননি। আমরা খালি এইটুকু বলতে চাই, চাকা ঘুরবে, আপনাদের ক্ষমতা, আপনাদের আস্ফালন সংখ্যা কমবে। আমরা যখন ক্ষমতায় আসব, আমরা কোনো মূর্তি ভাঙবো না। আপনাদের শ্যামাপ্রসাদের মূর্তি, অমুকের মূর্তি, তমুক মূর্তি, সেই মূর্তির গায়ে আমরা হাত দেবো না। কিন্তু বিজেপির অত্যাচারের এই যে মাজা, এই মাজা আমরা ভেঙে রেখে দেব, কেউ আমাদের আটকাতে পারবে না। এই কথা আমরা এখান থেকে বলতে চাই। কারণ লেনিন, সুভাষচন্দ্র বোস বা ভগৎ সিং, এটা কেউ কোনো ব্যক্তি না, এটা একটা আদর্শের নাম। সারা বিশ্বের মুক্তিকামী মানুষ কমরেড লেনিনের দিকে তাকিয়েছিলেন। গরিবী থেকে মুক্তি, অশিক্ষা থেকে মুক্তি, স্বপ্নের নাম ছিলেন কমরেড লেনিন। তাই ওই লেনিনের মূর্তি ভাঙা যায়, লেনিনের মূর্তি শেষ করে দেওয়া যায়, কিন্তু লেনিনে বিশ্বাস করা আমাকে, আপনাকে, এই ভারতের এই ত্রিপুরার বামপন্থীদের শেষ করা যায় না। খুন করেও শেষ করা যায় না, ঘর জ্বালিয়েও শেষ করা যায় না। আগামী দিনে এই ত্রিপুরার মানুষ সেই কথা স্পষ্টভাবে ওই বিজেপিকে বলে দেবে। আমি আমার কথা দীর্ঘায়িত করব না, দুটো কথা বলে শেষ করার। আপনারা দেখেছেন এই মিছিলের শুরু থেকে বিভিন্ন সময় বিজেপি আমাদের, বিজেপির যে পুলিশ, তারা আমাদের আটকানোর চেষ্টা করেছেন, রাস্তা বদলের চেষ্টা করেছেন। তাদেরকে আমরা একটা ছোট্ট কথাই, কিছুদিনের আগের কথা মনে করিয়ে দিতে চাই। যখন আমাদের সর্বভারতীয় জাঠা ত্রিপুরাতে এলো, প্রথমে তারা আগরতলা এসছে এবং তারপরে কুমারঘাট, সেই কুমারঘাটের পুলিশও চেষ্টা করেছিল, ব্যারিকেড তৈরি করেছিল। পুলিশ লাঠি নিয়ে, বন্দুক নিয়ে, ওই কিসব জিনিসপত্র পরে, বুট পরে, মাথায় হেলমেট পরে তারা দাঁড়িয়েছিল যে এসএফআই কে এর আগে নাকি এগোতে দেওয়া যাবে না। আমার কমরেডরা, এসএফআই এর কমরেডরা এই সাদা লাল ঝান্ডাটা কাঁধে নিয়ে ওই ব্যারিকেড চুরমার করে এগিয়ে গেছিল। আমরা বলতে চাই, আগামী দিনে যেখানে যেখানে আমাদের বাধা দিতে চাইবেন, বাধা দিলেই বিরোধ বাঁধবে, বাধা দিলেই সেই ব্যারিকেড চূর্ণ হবে। কোনো বিজেপি পুলিশের এতটুকু ক্ষমতা নেই আমাদের মিছিলকে, আমাদের উদ্ধত যৌবনকে তারা আটকাতে পারে। এই কথা আমরা বলতে চাই। একই সঙ্গে আমরা বলতে চাই, আমাদের যে পতাকা, সেই পতাকায় আমরা লিখি স্বাধীনতা, গণতন্ত্র, সমাজতন্ত্র। আমরা যখন আপনাদের কাছে এসেছি, আমরা বলতে চাইছি 75 সাল হয়েছে আমাদের স্বাধীনতা। এই স্বাধীনতা ঠিক কেমন স্বাধীনতার জন্য নেতাজি সুভাষচন্দ্র বসু থেকে ভগৎ সিংরা নিজের জীবন দিয়েছিলেন। আমরা দেখি আজকে যখন সারা দিল্লি, সারা ভারত জুড়ে আজাদী কা মহোৎসব পালিত হচ্ছে, ঠিক সেই সময় রাজস্থানের একটা ছোট্ট গ্রামে 8 বছরের একটা ছেলে, শিডিউল কাস্ট, দলিত ছেলে, সে ভুল করে তার উচ্চ বর্ণের যে স্যার, সেই স্যারের যে জলের জগ, সেই জলের জগে হাত ছুঁয়ে দিয়েছিল। স্যার পিটিয়ে খুন করে দিয়েছে। কারণ 75 সাল পরেও, 75 বছর পরেও এই ভারতের বুকে একটা শিডিউল কাস্ট বাচ্চার, 7 বছরের, 8 বছরের একটা দলিত শিশুর উচ্চ বর্ণের জগে হাত দেওয়ার অধিকার নেই। আমরা দেখলাম বিলকিস বানুকে 6 জন মিলে, 10 জন মিলে গণধর্ষণ করেছিলেন। 6 মাসের অন্তঃসত্ত্বা ছিল তখন বিলকিস। তার
পেটের মধ্যে যে বাচ্চাটা মারা গেছিল, চোখের সামনে তার 6 বছরের বাচ্চাকে খুন করেছিল, চোখের সামনে তার বাড়ির বাকি সবাইকে খুন করেছিল ওই বিজেপির লোকজন, ওই আরএসএস এর লোকজন, ওই হিন্দুত্ববাদী লোকজন। আজকে তাদের সবাইকে আজাদি কা অমৃত পালন করতে গিয়ে সবাইকে তারা মুক্ত করেছে। বিজেপির এমএলএ তিনি বলছেন, মাইকে বলছেন, ক্যামেরার সামনে বলছেন, হতে পারে ওরা গণধর্ষক, কিন্তু ওরা খুব ব্রাহ্মণ মানুষ, ওরা খুব পণ্ডিত মানুষ, ওদের সংস্কার খুব ভালো, তাই ওদের ছেড়ে দেওয়া হয়েছে। আপনি বুকে হাত দিয়ে বলুন তো, যে স্বাধীনতার জন্য লাখ লাখ মানুষ নিজের জীবন দিয়েছেন, যে স্বাধীনতার জন্য শহীদ হলেন শহীদ ক্ষুদিরাম, সেই স্বাধীনতা কি এইরকম ছিল? আমরা বলছি আমাদের এই স্বাধীনতাকে, এই দেশের যে সার্বভৌমত্বকে, তাকে বাঁচিয়ে তুলতে হবে, বিজেপিকে হটাতে হবে। বিজেপি যে স্বাধীনতার কথা বলে, সেই স্বাধীনতা খালি ধর্ষকদের জন্য স্বাধীনতা, সেই স্বাধীনতা খালি দাঙ্গাবাজদের জন্য স্বাধীনতা, সেই স্বাধীনতায় আমার আর আপনার নাম লেখা নেই। আমরা বলছি গণতন্ত্রের কথা। গণতান্ত্রিক দেশে শুধুমাত্র নির্বাচনী গণতন্ত্রের শেষ কথা নয়। আপনার রাজ্যে তো নির্বাচনটুকুও হয় না। নির্বাচনের আগে সন্ত্রাস, নির্বাচনের দিন সন্ত্রাস, মনোনয়নের দিন সন্ত্রাস, প্রতিদিন প্রতিনিয়ত মানুষের যে কথা বলার অধিকার, সিদ্ধান্ত নেওয়ার অধিকার, ভোট দেওয়ার অধিকার, সেটাকে তারা কেড়ে নেওয়ার চেষ্টা করে। আমরা বলি এমন গণতন্ত্র আমাদের চাই না। আমাদের এমন গণতন্ত্র চাই যে গণতন্ত্রে আমি আর আপনি আমরা সমান সমান হয়ে মাথা উঁচু করে কথা বলতে পারবো। আমরা বলছি সমাজতন্ত্রের কথা। কেন সমাজতন্ত্র জরুরি? কারণ যে নয়া শিক্ষানীতির বিরুদ্ধে আমাদের লড়াই, যে সরকারের বিরুদ্ধে আমাদের লড়াই, যে নয়া উদারনীতির বিরুদ্ধে লড়াই, তারা তো সবটা বেঁচে দিতে চায়, সবটা বাজারের হাতে। শিক্ষা ওই বাজারের মুরগি মাছ মাংসের মতো হবে। যার পকেটে বেশি টাকা সে ভালো শিক্ষা, যার পকেটে কম টাকা, আমার পরিবার, আপনার পরিবার, আমাদের জন্য শিক্ষা থাকবে না। নয়া শিক্ষানীতির মতো শ্রম কোড তারা যে লাগু করতে চাইছে, সেই শ্রম কোডে এতদিন ধরে আপনার পাওয়া যে সমস্ত অধিকার, 8 ঘন্টা কাজের অধিকার, মাতৃকালীন ছুটির অধিকার, সবটা কেড়ে নেওয়া হবে। ত্রিপুরাতে অলরেডি বৃদ্ধ ভাতা, সেই বৃদ্ধ ভাতা শেষ করে দেওয়া হয়েছে, পেনশন শেষ করে দেওয়া হয়েছে। বিজেপি আরএসএস যে রাজনীতি করতে চায়, সে রাজনীতি এতদিন ধরে আপনার একটু একটু করে আন্দোলনের ফসল যে অধিকারগুলো, সেই অধিকারগুলো তারা কেড়ে নিতে চায়। আমরা আপনাদের কাছে আপিল করছি, আমরা বলছি আসুন না আমাদের সঙ্গে, আসুন আমাদের সঙ্গে। যে লড়াইয়ের কথা আমরা বলছি, এই শুধু বামপন্থীদের লড়াই নয়, এই সাধারণ মানুষের লড়াই, আপনার লড়াই, আমার লড়াই। আপনি যদি চান আপনার বাড়ির ছেলেটা মেয়েটা মাথা উঁচু করে পড়াশোনা করুক, আপনার পকেটে টাকা নেই বলে মাঝপথে পড়াশোনা থামিয়ে তাকে কাজে না লাগতে হোক, তাহলে এটা আপনার লড়াই। আপনার যদি মনে হয় আপনার বাড়ির মানুষ, যে মানুষ কাজ করতে যায় 8 ঘন্টা 10 ঘন্টা 12 ঘন্টা কাজ করে, কিন্তু তার পকেটে টাকা এসে পৌঁছায় না, সেই মানুষটার জন্য এই লড়াই। আপনার যদি মনে হয় আপনার বাড়ির মেয়েটা, যে মেয়েটাকে অনেক কষ্ট করে অনেক যত্ন করে আপনি লালন পালন করছেন, আগামী দিনে যদি তার সঙ্গে কোথাও কোনো ঘটনা হয়, তখন ওই তাদের যে ধর্ষক, তার সঙ্গে যারা খারাপ কাজ করলো, তাদেরকে আমার সরকার এসে ছাড়া দিয়ে দেবে না, আমার সরকার তাকে জামিন দেবে না। যদি আপনি এমন একটা দিন চান, তাহলে আসুন আমাদের সঙ্গে। এই লড়াই শুধুমাত্র লাল ঝান্ডার লড়াই নয়, এই লড়াই এই ভারতের, এই ত্রিপুরার, সারা দেশের সাধারণ মানুষের লড়াই। তাই আপনারা যদি এমন একটা দেশ চান, অনেক অন্ধকার আমরা দেখেছি, অনেক লাশ আমরা পুড়িয়েছি, অনেক ঘর জ্বলতে দেখেছি, অনেক মানুষকে পুড়তে দেখেছি। আপনারা যদি এই রাজ্যের, এই শাসনের পরিবর্তন চান, তাহলে এই লড়াই আপনারা। আমরা বলছি, আমাদের ঝান্ডার কথা বললাম, আমাদের ঝান্ডায় যে কথাগুলো লেখা আছে, সেই কথাগুলো বুঝিয়ে বলার চেষ্টা করলাম। তবে একটা কথা আছে না, ওই যে কুকুরের ল্যাজ বাঁকা হয়, তাকে ভালো কথায় বললে তারা শোনে না। এখন আমরা ঝান্ডার কথাগুলো বললাম। বিজেপির লোকজন, আরএসএস এর গুন্ডারা, তাদের বাইক বাহিনী যদি আমাদের ঝান্ডার কথা না বোঝে, তাহলে এই ঝান্ডার সঙ্গে বাঁধা যে ডান্ডা, সেই ডান্ডার ভাষাটা তাদের বোঝাতে হবে। তার জন্য যেন আমরা তৈরি থাকি। ত্রিপুরার মানুষ এই প্রথমবার নয় যে তারা ঝান্ডার বদলে ডান্ডাটাকে শক্ত করে ধরবেন। যেমন কুকুর তেমন মুগুর। আমাকে কেউ যদি আক্রমণ করে, আমার যদি কেউ ঘর জ্বালায়, আমাকে যদি বাড়ি থেকে না বেরোতে দেয়, আমাকে যদি দিনের পর দিন কেউ গ্রাম ছাড়া করে রাখে, কতদিন সহ্য করবো আমি? যখন আমার দেওয়ালে পিঠটা ঠেকে যাবে, আমাকে বদলা দিতেই হবে, পাল্টা দিতেই হবে, এটাই প্রকৃতির নিয়ম। তাই যারা ঝান্ডার কথায় বুঝবেন ভালো, যারা ঝান্ডার কথায় বুঝবেন না, তারা ডান্ডার কথায় বুঝবেন, এইটার জন্য তারা প্রস্তুত থাকুন। যে কথাটা বলে শেষ করব, তেলেঙ্গানায় যখন রেভলিউশন হয়েছিল, আর্মড রেভলিউশন হয়েছিল, সশস্ত্র বিপ্লবের পথে ওখানকার কমিউনিস্ট পার্টির সাধারণ কৃষক, সাধারণ গরিব মানুষরা গেছিল। একাধারে তারা ব্রিটিশের সঙ্গে লড়ছিল, একাধারে তারা নিজামের সঙ্গে লড়ছিল, একই সঙ্গে তারা জমিদার যোদ্ধাদের সঙ্গে লড়ছিল। তাদের অন্যতম নেতা মাল্লু সোয়ারাজম কিছুদিন আগে প্রয়াত হয়েছেন। তিনি 16 বছরের ছিলেন। একটা ভিডিও আমরা দেখি, যে ভিডিওতে মাল্লু সোয়ারাজম দেখান কি করে তিনি ব্রিটিশদের বিরুদ্ধে লড়াই করতেন, কি করে গেরিলা টেকনিক তাদের শেখানো হতো।
যখন আমাদের বিপ্লবীরা তারা অস্ত্র ত্যাগ করলেন এবং তারা বললেন যে এখন আমরা আর সশস্ত্র বিপ্লব নয়, কিন্তু যে পরিকাঠামো, যে গণতান্ত্রিক ব্যবস্থা আমরা পেয়েছি তার মধ্যে দিয়েই লড়াই সংগ্রাম করব। পি সুন্দরিয়া, তেলেঙ্গানার নেতা, কমিউনিস্ট লিডার, কৃষক নেতা, তিনি একটা খুব স্পষ্ট করে কথা বলেছিলেন যে আজকে আমরা আমাদের অস্ত্র নামিয়ে রাখছি, তার মানে এই নয় যে আমরা অস্ত্র তুলতে ভুলে গেছি। ত্রিপুরার যারা শাসকরা বসে রয়েছেন তারা যেন ভুলে না যান যে এই কমিউনিস্টরা, এই বামপন্থীরা যেদিনকে দরকার হবে সেদিনকে আমরা অস্ত্র তুলতেও রাজি আছি, অস্ত্র তুলতেও প্রস্তুত আছি। তারা যেন তাদের মতো করে সেই কথাটা ভেবে আগামী দিনে আমাদের উপর অন্যায় অত্যাচার করেন। আমি আমার কথা দীর্ঘায়িত করব না, শুধু এইটুকু বলে ত্রিপুরার মানুষের প্রতি আমার সংহতি, ত্রিপুরার মানুষকে আমার লাল সালাম। সারা ভারত জুড়ে যেখানে যেখানে আমরা বামপন্থীরা লড়াই করছি, কোথাও আমাদের বিজেপির সঙ্গে লড়াই করতে হয়। হ্যাঁ, এটা ঠিক, পশ্চিমবঙ্গে তৃণমূল রয়েছে, তারাও একটা ফাঁসিবাদী কায়দায় রাজনীতি করার চেষ্টা করে, ধর্মের নামে রাজনীতি করার চেষ্টা করে, নির্বাচন হতে দেয় না, দুর্নীতি করে, মানুষকে মারধর করে, ঘর জ্বালিয়ে দেয়। কিন্তু আমরা বুঝি ফ্যাসিবাদী একটা সংগঠন, যে সংগঠন আরএসএস, যে সংগঠনের মাথা ওই ওপরে বসে রয়েছে দিল্লিতে, এবং সেই একই সরকার যখন রাজ্যে থাকে তার বিরুদ্ধে লড়াইটা অনেক 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 গুণ কঠিন হয়। আপনাদের দিকে আমরা প্রতিদিন তাকিয়ে থাকি, আপনারা লড়াইয়ে থাকুন, আপনারা সংগ্রামে থাকুন। যে ডবল ইঞ্জিনের সরকার এই ত্রিপুরাতে চালু হয়েছিল, যে ডবল ইঞ্জিনের কথা বলে তারা বলেছিল উন্নয়ন হবে, ডেভেলপমেন্ট হবে ইত্যাদি ইত্যাদি, সেই ডবল ইঞ্জিন ত্রিপুরাকে এগিয়ে নিয়ে যায়নি, বরং ত্রিপুরার সাধারণ মানুষের ওপর দিয়ে সেই ইঞ্জিন চলে গেছে, মানুষকে খুন করেছে, মানুষকে কোতল করেছে। কিন্তু ইতিহাস সাক্ষী আছে, চিলি বলে দক্ষিণ আমেরিকার একটা ছোট্ট দেশ, এই আজকে আমরা নয়া উদারবাদ বলতে যা যা বুঝি, তার প্রথম যে এক্সপেরিমেন্ট সে হয়েছিল চিলিতে। আজকে চিলির বুকে ওই ফ্যাসিবাদীদের হারিয়ে, আমেরিকাকে হারিয়ে বামপন্থীদের জয় পতাকা পথ করে উঠছে। আগামী নির্বাচনে এই ত্রিপুরার বুকেও ওই ফ্যাসিবাদীদের হারিয়ে বামপন্থীদের পতাকা পথ করে উঠবে। এই বিশ্বাস, এই ভরসা রেখে আপনাদের সবাইকে লাখো লাখো লাল সালাম জানিয়ে আমি আমার বক্তব্য শেষ করছি। শুক্রিয়া, ইনকলাব জিন্দাবাদ, এসএফআই, ডিওয়াইএফআই, টিওয়াইএফ, টিএসএফ ঐক্য জিন্দাবাদ।